গত দিনে যে প্রশ্নটা ছিল 11টা প্রশ্ন ছিল, এটার এই যে প্রথম প্রশ্নের উত্তরটা হলো, সেটা হলো 8 নম্বর সিবিএলএম এর 14 নম্বর পেজে। What does a competency standard include? আমাদের স্কিল থেকে যে পয়েন্টগুলো দেওয়া আছে, দুই জায়গায় দেওয়া আছে, যে কোনো একটাতে দিলেই চলবে। Why use learning materials? এটা আবার চলে গেছে। এই লার্নিং ম্যাটেরিয়ালস এর কথা আসলেই আমাদের 7 নাম্বার সিবিএলএম এর কথা চিন্তা করতে হবে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস বললে এক জিনিস, আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুড এই কথাটা যখন আসবে, সাধারণত আমরা এটা একটু কমন প্রশ্ন, হয়তো 1 নম্বর ইয়েতে অনেক সময় কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছে, কিন্তু এটা আমরা 8 নম্বরের থেকে চুজ করব, কারণ এই কি কি বিষয় ইনক্লুড হয় এই কথাটা আমার কিন্তু 1 নম্বর সিবিএলএম এ নাই। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি সেটা হয়তো আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি ইনক্লুড করবে সেটা ডাইরেক্টলি বলতে গেলে আমাদেরকে আলটিমেটলি 8 নম্বর সিবিএলএম থেকে দিতে পারলে ভালো হয়। সুতরাং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞা, কারিকুলামের সংজ্ঞা, তারপরে আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এই সংক্রান্ত যাবতীয় অ্যান্সারগুলো আমরা যদি 8 নম্বর সিবিএলএম কে চুজ করি তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ এখানে আরো কিছু জিনিস যেগুলো আছে সেটা হয়তো 1 নম্বর সিবিএলএম এ নাই। তো মানে শুধু সংজ্ঞা হলে হয়তো ওখানে চুজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু সংজ্ঞার বাইরে যখনই কথাটা একটু ডেভিয়েট হয়ে যাবে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু 8 নম্বর সিবিএলএম এ থাকবে। সেই জায়গাটা কিন্তু অলওয়েজ চিন্তা করে নিতে হবে। এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুডস বা এই ধরনের রিলেটেড আমি আরো দেখাচ্ছি। আর লার্নিং ম্যাটেরিয়ালস সংক্রান্ত বিষয় গেলে আমাদেরকে 7 নম্বর সিবিএলএম কে চয়েস চুজ করা উচিত। 3 নম্বরে, হোয়াট আর দ্য থিংস কনসিডার দ্যাট ইউ নিড হোয়েন প্রিপেয়ারিং ফর রাইটিং সিবিএলএম? সিবিএলএম রাইট করতে গেলে এটা তো অবশ্যই 7 নম্বর, মানে সিবিএলএম তৈরি করার ব্যাপারটা তো অবশ্যই 7 নম্বর মডিউলে আছে, আমরা জানি। এখানে কোনো অন্য কোনো সিবিএলএম এর ভাবার কোনো সুযোগ নেই। What makes a good learning materials? এই যে লার্নিং ম্যাটেরিয়ালস, এই যে গুড লার্নিং ম্যাটেরিয়ালস, এই লার্নিং ম্যাটেরিয়ালস সাথেও আছে, আবার দেখা যাচ্ছে 8এও আছে। এই জায়গাটায় কিন্তু একটু ভেবে রাখতে হবে, এটা ভালো করে বুঝতে হবে। হোয়াট ইজ লার্নিং ম্যাটেরিয়ালস, এটা 8এও আছে, আর গুড লার্নিং ম্যাটেরিয়ালস এটাও 8এ আছে, এটা 7এও আছে, 8এও আছে আবার। সুতরাং এখানে 8টা ইম্পর্টেন্ট। এখানে হোয়াট ডু ইউ মিন বাই আন্ডারপিনিং নলেজ? এই যে এইটা আন্ডারপিনিং নলেজ সাথেই আছে, 8এও আছে। এটা একটা কমন প্রশ্ন। এটা আলটিমেটলি এই যদি খালি সংজ্ঞার বিষয় থাকে এটা আমাকে মুখস্থ করেই ফেলতে হবে, হ্যাঁ, 2-3 লাইনে, 1 লাইন 2 লাইন। হ্যাঁ, আন্ডারপিনিং নলেজ পরীক্ষা বিভিন্ন ভাবে আসবে, এটা নিয়ে 7 আর 8 এনে ভাবাভাবির কোনো প্রয়োজন নেই, স্টেট লিখে ফেলতে হবে। What is the difference between competency standards and curriculum documents? এই যেটা আমি বলেছি যে ডিফারেন্সটা 1এও আছে, আবার 8 নম্বরেও আছে। আমরা 8 নম্বরটাকেই চুজ করব, 7এও আছে। Write down the name of different type of learning style. এটা তো আমরা ভার্ব জানি, 8 নম্বরে সিবিএলএম এর 35 নম্বর পেজে আছে। What are the major parts of CBLM? এটা অবশ্যই 7 নম্বরে আছে। 1 নম্বরের থেকে 7 নম্বরে আমরা চুজ করব। How can you identify the gap in competencies of a specific target group of trainees? এটা 8 থেকে আমরা 26 নম্বর পেজে আমরা ডাইরেক্টলি পেয়ে যাব। আমরা টিএনএ থেকে আমরা বুঝতে পারি। ডায়াবেটিস
write down the principle of adult learning. তাহলে adult learning এর principle সাথে আছে। Why need আমি যেন revision? Identify আচ্ছা ঠিক আছে, write down the principle of adult learning. Adult learning এর principle গুলো কি কি, তার রেডিনেস হওয়ার বিষয় আছে, তার রিসিভ ব্যাপার আছে, হ্যাঁ, এক্সপেরিয়েন্স থেকে সে কাজগুলো করে থাকে ইত্যাদি বিষয়গুলো অ্যাডাল্ট লার্নিং এর বিষয়টা খেয়াল রাখলেই হবে, যাতে আমাদের এই কোর্সটা ইনক্লুসিভিটির মধ্যে আসে, সুতরাং অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপালটাকে বিশেষভাবে ফলো আপ করা হয়ে থাকে। Why need revision and amendment of CBLM? তো CBLM কথাটা পরিষ্কার লেখা আছে CBLM, তাহলে যেহেতু CBLM সুতরাং সাথে, আর এটা রিভিশনের বিষয় একদম শেষে 62 নম্বর পেজে CBLM কথা লেখা থাকলে মোটামুটি আমরা ধরে নিতে পারি সাথেই এই বিষয়গুলো আছে। এই হলো গত দিনের মোটামুটি যে আলোচনা, গত দিনের যে পরীক্ষা প্রশ্নপত্র ছিল তার উত্তর নিয়ে আমরা ডিসকাশনে গেলাম। আমরা এখন আবার 8-এ যাব, যেটুকু আমরা শেষ করে। হ্যাঁ স্যার, একটু আরেকবার, আমি একটু ঢুকতে দেরি হলো, একটু যদি অ্যানসার শিটটা একটু আরেকবার দিতেন, নিয়ে নিতেন, এইমাত্র ঢুকলাম। আচ্ছা, এটা একটা স্ন্যাপ নিয়ে নাও, যেটা 24 নম্বর ক্লাস, 24 নম্বর এখানে দেখাচ্ছে। আমাদের এর মধ্যে আরো কিছু ক্লাস হচ্ছে যেটা আমরা কাউন্টে ওভাবে আনিলাম, অনেক ডিসকাশন ক্লাস বেসের মাঝে। তা আমাদের হলো প্রিপেয়ার ডেলিভারি প্ল্যান এন্ড সেশন প্ল্যান, দুটো ইম্পর্টেন্ট কথা। মানে আগে আমরা করব সেশন প্ল্যান, পরে আমরা করব ডেলিভারি প্ল্যান। অর্থাৎ আমরা যখন ক্লাস কন্ডাক্ট করব তখন কিভাবে আমরা লেকচারগুলো ডেলিভারি করব সেটার বিষয়টা। আর সেশন প্ল্যান মানে আগেই আমরা একটা পুরো সেশনকে কনসিডার করব, সেই সেশনে একাধিক আমাদের এরকম ক্লাস হবে, সিরিজ অফ ক্লাস হতে পারে, অথবা সেশন যদি ছোট হয়, ওই জন্য এটা ডিপেন্ড করবে কতটুকু টপিক নিয়ে আমার সেশনটা তৈরি হয়েছে, সেটার উপরে নির্ভর করে আমরা এক বা একাধিক মানে আমাদের ক্লাসের কন্ডাক্ট করার প্রয়োজন হবে, সেই অনুযায়ী আমরা সেশন ডেভেলপ করব। সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা কেন সেশন ডেভেলপ করব, কারণ কি কি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ, কিভাবে আমরা করব, অডিয়েন্সের ব্যাপার কিভাবে কনসিডার করব, স্টেপগুলো কেমন হবে, সব কিছু এখানে আমরা আলোচনা করবো। অ্যাট দ্য সেম টাইম ডেলিভারি প্ল্যান নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। শুধু চেষ্টা না, আমাদেরকেও প্র্যাকটিক্যালি এই ধরনের কাজ করে দেখাতে হবে। আমাদের যে এভিডেন্স, দুইটা এরকম এভিডেন্স আছে, একটা সেশন প্ল্যান, একটা ডেলিভারি প্ল্যান। আমরা দেখব, আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা, গত ক্লাসে যে আলোচনাগুলো, হ্যাঁ, আমাদের যে সেশন প্ল্যান এবং ডেলিভারি প্ল্যান হবে সেটা কি 8-এর এই 8.3 এই মডেল অনুযায়ী? রাইট। থ্যাংক ইউ। আমরা মানে এই টোটাল সিভিলটার মধ্যে যেটা ছিল আইডেন্টিফাই ট্রেনিং রিকোয়ারমেন্টস অফ ট্রেনিস, এটা আমরা আলোচনা করেছি। মডিফাই ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস, এটা নিয়ে আমরা আলোচনা করেছি 2-3টা সেশনের কথা। তারপরে আজকে যেটা প্রিপেয়ার প্রোগ্রাম ডেলিভারি প্ল্যান এন্ড রিলেভেন্ট সেশন প্ল্যান, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব বিশদে। এবং ফাইনালি যেটা অ্যারেঞ্জ লার্নিং এন্ড টেকনিক্যাল রিসোর্স, 4টা লার্নিং আউটকাম ছিল এই টোটাল সিপিএলএম এর মধ্যে, 8 নম্বর সিপিএলএম এর মধ্যে। তো আমরা এটা গতদিনও এই কথাটা বলেছিলাম যে একটা ডেলিভারি প্ল্যান যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে যে বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখতে হবে, বিফোর দ্য ট্রেনিং, ডিউরিং দ্য ট্রেনিং, আফটার দ্য ট্রেনিং। অর্থাৎ ট্রেনিং শুরুর আগে আমাকে ভালো করে খেয়াল করতে হবে যে কাদের জন্য আমরা এই জিনিসগুলো তৈরি করছি, তার নলেজ লেভেল কি আছে, অর্থাৎ আমি যা এই সেশনে শিখাতে চাচ্ছি সেইখান থেকে তার নলেজ গ্যাপ কি তা আমাকে ফাইন্ড আউট করতে হবে শুরুতেই।
কারা এবং শিখছে, কাদেরকে শেখাতে হবে, কিভাবে শেখাতে হবে, সবকিছু জিনিস বোঝার জন্য আমাকে এই শুরুতে থিঙ্কিং করতে হবে যে পার্টিকুলার একটা সেশন কন্ডাক্ট করার ক্ষেত্রে আমার দেখতে হবে যে আমি কি শিখাবো, কি গ্যাপ আছে, অর্থাৎ লার্নারের কি নিডস আছে, সেটা আমাকে বের করতে হবে শুরু, এবং সেই অনুযায়ী আমাকে প্ল্যান ডেলিভারি করতে হবে, এবং সেই অনুযায়ী আমার লেকচার ডেলিভারি করতে হবে, এবং ওই টাইমের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে তাদের ক্যারেক্টারকে কনসিডার করে আমরা পরে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, এটা যদি আগের দিনও আলোচনা হয়েছে মেইনলি, সেটা নিশ্চয়ই কথা হয়েছিল, সেটা টাস্ক অ্যানালাইসিসের বিষয়টা নিয়ে, এবং সেখানে রিয়েল এবং আর যেটা প্র্যাকটিক্যাল যে কাজ, সেটাকেই আমরা কনসিডার করেছি, এবং নেসেসারি ইনফরমেশন যে দরকার আছে সেইগুলো যাতে মিট আপ হয়, সেই কথাটা, মানে ওই যে একেবারে আন্ডারপিনিং নলেজের যে বিষয়টা, সেটা জানি এই জায়গার মধ্যে অবশ্যই আছে, টাস্ক অ্যানালাইসিসের মধ্যে থাকে, সেই কথা দুটা পয়েন্ট এখানে মেনশন করেছে। এবং আমরা গতদিনও আলোচনা করেছি যে এই টাস্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে যে বিষয়গুলোকে বিশেষ করে গুরুত্ব দেব, সেটা কি আমার শুরুতে যে বলেছি যে সেফটি ফ্যাক্টর, সেফটিটাকে নিয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে, টাস্ক অ্যানালাইসিসে এই কথাগুলো থাকবে। তার সঙ্গে থাকবে যেটা বলা হয়েছে যে কোয়ালিটির ব্যাপারটা, হ্যাঁ, কোয়ালিটিটা এনশিওর করতে হবে। তো সেই কোয়ালিটিটা যদি আমরা এনশিওর করি, তাহলে আমাদের বেস্ট জিনিসটা আমার আসবে, আমার মানে আন্ডারপিনিং নলেজ কনসিডারেশনে এই বিষয়টাকে আমাকে আনতে হবে, এবং একইভাবে খেয়াল রাখতে হবে কোয়ালিটিটা এনশিওর করতে গেলে অবশ্যই যে পরিমাণগত বিষয়, হ্যাঁ, সেটা এনশিওর করতে হবে, কমও হতে পারবে না, বেশিও হতে পারবে না, সেটা এখানে আনতে হবে কোয়ালিটি। তারপরে আমরা বলেছি যে এর বাইরে যেটা হবে যে এইটা যখন কোর্স হিসেবে আমরা টাস্ক হিসেবে ব্যবহার করছি, সেই জায়গাটা আমাকে যথেষ্ট ল্যাঙ্গুয়েজের ব্যাপারে খেয়াল রাখতে হবে, যাতে মোটামুটি ভাবে সবাই বুঝতে পারে, এইরকম ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করা উচিত। এর ক্ষেত্রে কিছু জায়গা আছে খালি ল্যাঙ্গুয়েজ না, সেখানে আমাকে কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে কিছু হিন্টস দিয়ে দিতে হয়, হ্যাঁ, যে কোনটার পরে কোনটা করব, কোন কাজটার পরে কোনটা করতে হবে, এবং এটা ইজিলি করা যায়, সেই জায়গাটায় আমাদের এই কিছু হিন্টস থাকার বা কিছু টিপস আমাদের দরকার হয়, সেটা দিয়ে দিলে আরো ভালো হবে। এবং ফাইনালি যেটা বলা হয়েছে যে ডায়াগ্রামের মাধ্যমে কোনটার পর কোনটা হবে, ছবি দিয়ে দেখা দেয়, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের সমস্যা হলেও কিন্তু এই ছবি দেখে, ডায়াগ্রাম দেখে, পর্যায়ক্রমিকভাবে কর্মকাণ্ড দেখেও কিন্তু অনেক কাজ তার কাছে ক্লিয়ার হবে, সেজন্য ডায়াগ্রাম বা ছবি এর সঙ্গে যুক্ত করা যেতে পারে। গতদিন এটা দেখাচ্ছিলাম, তাই না, যে সেখানে আমাদের এলিমেন্টস এর মধ্যে কি আসবে। প্রথমে আমরা বলছি যে সেফটির জন্য এখানে কিন্তু এই যে ফলো ওয়াশ প্র্যাকটিস আমরা ওই সিবিএলএম থেকে কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ, এবং সেখানে কি ধরনের নলেজের প্রশ্ন আসছে, কি ধরনের স্কিলের প্রশ্ন আছে, কি ধরনের অ্যাটিটিউডের বিষয় আসছে, সেটা আমরা গতদিনের ক্লাসেই আলোচনা করেছি। এই জায়গাটা আমরা আজকে আর সময় নয় ব্যয় করতে চাচ্ছি না। আমাদের আজকের যে বিষয়টা, এটা খেয়াল করলে বোঝা যাবে যে প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম ডেলিভারি প্ল্যানের কথা যদি বলি, একদম আগে আমরা বলছি সেশন প্ল্যান, তারপরে ডেলিভারি প্ল্যান, বাট ডেলিভারি প্ল্যানের ক্ষেত্রে কি জিনিস কনসিডার করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল করব যে সেশন প্ল্যানও থাকবে, সেখানে দেখা নমিনাল আওয়ার্স, তারপরে নাম্বার অফ সেশন, কয়টা সেশন হবে, ডিউরেশন অফ ইচ সেশন, ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অবজেক্টিভ, এই পয়েন্টগুলো থাকবে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট, অপরচুনিটি, লোকেশন অফ ট্রেনিং, কোথায় লোকেশন ট্রেনিংটা কোথায় হবে, নাম্বার অফ লার্নার্স, কতজন এইখানে মানে লার্নার থাকবে, এলিমেন্টস কভার, কি কি এলিমেন্ট কভার করবে, মানে আউটপুটটা কি হবে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার, কি কি পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করবে। তারপরে ডেলিভারি মুড, কিভাবে সেটা বিভিন্ন পদ্ধতিতে আমরা ডেলিভারি দিয়ে থাকি, সেই স্টেজগুলো কিরকম হতে পারে, সেটা ইকুইপমেন্ট অ্যান্ড রিসোর্স, এর জন্য আমরা কি ইকুইপমেন্ট ব্যবহার করব, কি রিসোর্স ব্যবহার করব, তাও আমরা এখানে উল্লেখ রাখবো।
any additional requirement to meet special needs of learners. যদি লার্নার কোনো স্পেশাল নিডস থাকে সেটা রেসপেক্টে আমাদের এডিশনাল যদি কোনো ইনস্ট্রুমেন্ট লাগে সেটাও আমরা এখানে উল্লেখ রাখবো আমাদের সেশন প্ল্যান, কারণ এটা তো পার্টিকুলারলি এক এক গ্রুপের জন্য চিন্তা করে আমাদের এক একটা সেশন প্ল্যান এবং ডেলিভারি প্ল্যান তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, সুতরাং সেই অনুযায়ী এই কাজটা হয়ে থাকবে। এটা সেশন প্ল্যান এবং লেসন প্ল্যান দুটো মানে ডেলিভারি প্ল্যান দুটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা এখানে আরো ডিটেলস দেখতে পাবো, সেখানে গেলে বুঝতে পারবো। তার আগে আমরা বলছি যে এই যে ডেলিভারি প্ল্যান ক্ষেত্রে আমাদের কি কি বিষয় নিয়ে কি কনসিডার করা লাগে, কনসিডার করা উচিত। আমরা অবশ্যই যাদেরকে নিয়ে কাজটা করব তাহলে তার ক্যারেক্টার, সেই লার্নারের ক্যারেক্টার গুলোকে আমাদের বিবেচনায় আনতে হবে। হ্যাঁ, আমরা সেইটার বিবেচনায় আমি আমার যে নলেজ সেটাকে আমি অ্যাপ্লাই করব। অর্থাৎ আমি আগেই বলেছি লার্নার ক্যারেক্টারিস্টিক বলতে কি বোঝাচ্ছে, ওই গ্রুপগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ কারা এই লার্নার হিসেবে কাজ করছে। এখানে অ্যাডাল্ট হতে পারে, এখানে মানে ডিসেবল পিপল হতে পারে, এখানে ওমেন হতে পারে, হ্যাঁ, এখানে কম জানা মানুষের বিষয় হতে পারে, এখানে আমাদের লিটারেসি ইউনিভার্সিটি থেকেও যদি ঘাটতি থেকে থাকে, প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসছে, তাহলে এইভাবে গ্রুপ কনসিডার করতে হয়। মিক্সড গ্রুপও থাকতে পারে অথবা একেবারে কমপ্লিটলি সেপারেট গ্রুপ থাকতে পারে। তাদের উপর বেশ করে, তাদের ক্যারেক্টারের উপর বেশ করে কিন্তু আমার এই নলেজ গুলোকে আমাকে অ্যাডাপ্ট করতে হবে। মাস্ট বি ডেভেলপড উইথ দ্য প্রিন্সিপালস অফ লার্নিং ইন মাইন্ড। এবং এই যে লার্নিং এর যে প্রিন্সিপাল আছে সেটাকে কিন্তু সে এই জায়গায় কনসিডারেশনে আনতে হবে। বিশেষ করে অ্যাডাল্ট লার্নার ক্ষেত্রে যেসব প্রিন্সিপাল গুলো আছে আমরা নিশ্চয়ই জানি সেই সব প্রিন্সিপালের ব্যাপার। আবার অনেক সময় ইয়ং গ্রুপের হয়, তাদের ক্ষেত্রে প্রিন্সিপাল গুলো মোটামুটি একরকম, অ্যাডাল্ট গ্রুপের ক্ষেত্রে একরকম। তাকে কিন্তু এই প্রিন্সিপালের মধ্যে নিশ্চয়ই তাকে রেডিনেস একটা ব্যাপার, যে আমাকে মেন্টালি রেডি করতে হবে পিপলকে এই কাজগুলো করার জন্য, তার এক্সপিরিয়েন্সের বিষয়গুলোকে আনতে হবে। সুতরাং এই ধরনের অনেক রিসেন্সি যে আছে প্রিন্সিপাল, সুতরাং লার্নিং প্রিন্সিপাল আমরা গত সিবিএলএম এ দেখেছি অ্যাডাল্ট লার্নারের, সেই প্রিন্সিপালকে কনসিডার করেই আমাকে লার্নিং ম্যাটেরিয়াল ডেভেলপ বা আমার সেশন প্ল্যানকে ডেভেলপ করতে হবে। Provide variety and penalty of interaction according to various লার্নিং স্টাইল। অবশ্যই লার্নিং স্টাইলটাও আমাকে একটা মুখ্য বিষয়, আমার লার্নিং স্টাইলটাকে এই জায়গায় কনসিডারেশনে আনতে হবে এবং সেই অনুযায়ী যেসব ভ্যারাইটি থাকতে পারে। সুতরাং আমার কিছু বিষয় ভিজুয়ালি আসতে পারে, তাই না, কিছু বিষয় আমি বলবো এবং শুনবে, সেই বিষয়গুলো আসতে পারে, হ্যাঁ, অডিটরি বিষয় আসতে পারে আমাদের ওই রকম কাইনেটিক যে বিষয়, অর্থাৎ কাজ করার মাধ্যমে তার শেখানোর বিষয়টা থাকতে পারে, তাই না, রিডিং রাইটিং এইগুলো অ্যাপ্লাই করে সে লিখছে, পড়ছে, বুঝছে, এই তার মানে বিভিন্ন স্টাইল গুলো না জানি এর মধ্যে অ্যাডাপ্ট করা লাগে, যদি লাগে তাহলে সেটা করা হয়, কনসিডার করা হয়। ওই সব কিছু ডিপেন্ড করবে লার্নার ক্যারেক্টারের উপরে। ওভারঅল প্রোগ্রাম বলছিলাম যে লার্নার ক্যারেক্টারিস্টিক, তারপরে লার্নিং প্রিন্সিপাল গুলো, সেগুলোকে খেয়াল রাখার বিষয়, খেয়াল রাখতে বলেছি লার্নিং স্টাইলের বিষয়গুলোকে। তারপরে যেটা বলেছে অবশ্যই ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে সেশন গুলোকে, ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টস এর মানে টাস্কটা আমরা যেটা বলেছিলাম যে যেমন ছোট ছোট অংশে ভাগ করার ব্যাপার, এখানেও তেমনি ব্যাপার আছে যে আমরা সেশন গুলোকে যতটুকু পারি ছোট ছোট করে নিব, যতটুকু আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে কভার করে, যেগুলো আমরা এখনো করছি। প্রতিদিন ক্লাসে আমাদের ভাগ করা আছে যে এইটুকু করে আমরা আগাবো। তাহলে পুরো একটা সিপিএলএম এ কিন্তু একদিনে আমরা নিই নাই, সেখানে আমরা কনসিডার করেছি যে ঠিক আছে লার্নিং আউটকাম এখানে একটা বা দুটা করে ধরে ধরে আগাচ্ছি। তো এইভাবে ছোট করে নিতে পারি। হোয়াট ইজ টু বি অ্যাচিভড অ্যান্ড হাউ ইট উইল বি অ্যাচিভড, এখানে একটা মুখ্য ব্যাপার যে আমরা কি শিখব, হ্যাঁ, বা লার্নাররা কি শিখবে এবং কিভাবে আমি ওই জায়গায় পৌঁছাবো, এটা আমার মাথার মধ্যে থাকতে হবে। যিনি লেকচার দিবে
তার মধ্যে অবশ্যই থাকতে হবে যে কোন ব্যাপারটাকে কখন কোন সময় অ্যাডাপ্ট করবে সেটা ওনাকে ভাবতে হবে, এবং ফাইনাল ডিসিশন হলো যে আমাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে। তো আমরা এইগুলো নিয়ে আরো কিভাবে যায়, আমরা আরো কথা আছে, সেই জায়গায় আমরা তার একটু রাখবো। ওভারঅল যদি বলি যে স্টেপ ইনভলভ ইন ডেভেলপিং এ প্ল্যান, একটা প্ল্যানকে যদি আমি স্টেপ কনসিডারে চিন্তা করি, এখানে 5টা বিষয়কে কনসিডার করছে। প্রথম, ক্লিয়ারিফাই করতে হবে লার্নিং আউটকাম। আমার লার্নিং আউটকাম কি হবে? অবশ্যই সেটা আমরা যখন এই যে ক্লাস নিব, এই জায়গায় বলার কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের নিজেদের এই স্লাইড তৈরি করতে হবে। সেই স্লাইড তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো কনসিডারেশনে আসবে। সেখানে হলো লার্নিং আউটকামটা আমাকে ক্লিয়ারিফাই করতে হবে। তারপরে সিকোয়েন্স দ্য কন্টেন্টের সিকোয়েন্সটা কি হবে, শুরুতে কি হবে, আমার কিছু ইনস্ট্রাকশন হতে পারে, বা ওভার মানে মুখ্য কথাটা কিছুটা বলতে হবে। তারপরে ইনফরমেশন গুলো বলতে হবে, তার ইনফরমেশন শিট অনুযায়ী ইনফরমেশন ব্যক্ত করতে হবে। তার সঙ্গে হয়তো সেলফ চেক, এবং অ্যান্সার শিট আসতে পারে, টাস্ক আসতে পারে, ফাইনালি কনক্লুশন আসতে পারে। এই অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী আমাকে সাজাতে হবে বিষয়টাকে। একইভাবে চুজ ট্রেনিং মেথড, কোন মেথড গুলো আমি ব্যবহার করব কাজ করার সুবিধার্থে, এবং টাইমলাইন সহ আমার এই থিঙ্কিংটা এখানে আসতে হবে। তা সেই অনুযায়ী সিবিএলএম তৈরি করতে হবে, এবং ফাইনালি কনফার্ম ইট মিটস দ্য রিকোয়ারমেন্ট, যাতে এটা আর কনফার্ম করতে হবে যে রিভিউ করে ওই জিনিসটা আমি যেটা তৈরি করলাম, আমি যে সেশন প্ল্যানটা তৈরি করলাম, সেটা আমার রিভিউ করে দেখতে হবে যে আমার যা রিকোয়ারমেন্ট সেটা মিট আপ হয় কিনা। সেটা রিভিউ করে দেখতে হবে। অলওয়েজ সব ব্যাপারে রিভিউর বিষয় একটা থাকেই সব কাজে, আদারওয়াইজ ফাইন টিউনিংটা হয় না। এই জন্য রিভিউ। এখানে আমরা একটা স্যাম্পল নিয়ে আসছি ডেলিভারি প্ল্যানের। সেই স্যাম্পলটা কিরকম, সেখানে আমরা স্যাম্পলে দেখাচ্ছি। ওই যে প্রথমে যে কথা বলো যে ইউনিট টাইটেল, তাহলে আমরা একটা যে সেশন প্ল্যান এরকম আমরা তৈরি করব, তাহলে তৈরি করতে গেলে কিন্তু আমাকে প্রথমে স্যাম্পল ডেলিভারি প্ল্যান, এখানে আমরা ইচ্ছা করলে যেহেতু যে প্রতিষ্ঠানের জন্য হচ্ছে, তাহলে সেই প্রতিষ্ঠানের নামও আমি লিখতে পারি ইচ্ছা করলে এখানে শুরুতে। এবং এইখানে কিন্তু ইউনিট টাইটেল হিসেবে টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্ট ইন ইংলিশ অ্যান্ড বাংলা, এটা শুধু কার জন্য হচ্ছে যে আমরা যদি অকুপেশন হয়, সেটা হলো কম্পিউটার অকুপেশন, সেখানে তার একটা ইউনিট টাইটেল, তার মানে ইউনিট অফ কম্পিটেন্সি হিসাবে ইউনিট টাইটেলটা কনসিডার করেছে। সেখানে লিখছে টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্টস ইন ইংলিশ অ্যান্ড বাংলা। তাহলে কিছু টাইপ করতে হবে ডকুমেন্টস হিসেবে, সেটা টেক্সট হিসেবেও বলতে পারে, অন্য কোনো বিষয় থাকলেও সেটা হতে পারে। ধরেন এই টেক্সট ছবি সহ সবকিছুই পড়তেছে, এবং ইংলিশ টাইপের বিষয় হয়, তাহলে ইংলিশ এবং বাংলা দুই ধরনের, এই টোটালটা নিয়ে একটা ইউনিট। এই ইউনিটের একটা কোড যেটা আছে ITSS 100S A1, তাহলে আমাকে দেখতে হবে এটা আইটি সাপোর্টে। মেবি এই ইউনিটটা নিয়েছে, যেটা এই ইউনিটটা হুবহু কোথায় পাওয়া যেতে পারে, আমরা দেখতে পারি আইটি সাপোর্টের ক্ষেত্রে মানে এরকম একটা আছে। তো আইটি সাপোর্ট আর কম্পিউটার অপারেশন, আইটি সাপোর্ট লেভেল 1 এর, হ্যাঁ আইটি সাপোর্ট লেভেল 1 এ মানে এইরকম একটা ইউনিট লেখা আছে। তো আমরা সেটাও লিখতে পারি যদি আইটি সাপোর্টের ক্ষেত্রে হয়। আর যদি আমার অকুপেশন হয়, তাহলে হয়তো প্রশ্ন আসবে কম্পিউটার অপারেশন এটা নাই। তো আমরা কম্পিউটার অপারেশনে আমরা দেখবো, মিলায় দেখবো এরকম একটা জিনিস আনার ব্যবস্থা করা যাবে। এ নিয়ে আইটি সাপোর্ট লিখেছে, আমরা আইটি সাপোর্টে কনসিডার করি। আমরা খুঁজে দেখবো আইটি সাপোর্ট যাদের, আমি দেখি, পরে আমি দেখাবো না আইটি সাপোর্টের একটা সিএস নিয়ে আমি দেখাবো যে এটা আছে কিনা। তো আমরা তার সঙ্গে মিলায় বলবো, তারপরে আমরা আমাদেরটা একটু বের করবো কি লেখা যায়। তো আমরা আপাতত এটা ধরি। এইখানে লেভেল 1 সেটাও মেনশন করছে। তার মানে আমরা এই স্টাডি করার পরে আমাদের যে আমরা যে কোয়ালিফিকেশন অর্জন করব, সেই কোয়ালিফিকেশনটা লেভেল 1। ঠিক আছে, তাহলে সেই কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে দিয়েছে। আমরা এর আগে যে ওই যে
কি কি থাকবে আমরা সেখানে দেখেছিলাম ডিটেলসে। সেখানে আমরা দেখেছিলাম যে ইউনিটের নাম দেখেছি, ইউনিটের কোডের কথা বলা আছে, তারপরে আমরা যে কোয়ালিফিকেশন অর্জন করতে যাচ্ছি সেটার নাম থাকতে হবে। নমিনাল আওয়ার, এই যে ওখানে মেনশন করছে নমিনাল আওয়ার, তো এইটার জন্য নমিনাল আওয়ার 20 আওয়ার ধরা আছে, 20 ঘন্টা। তারপরে কোয়ালিফাইড ট্রেইনার, তাহলে এখানে নিশ্চয়ই একটা নাম হবে কোয়ালিফাইড ট্রেইনার। কার নাম হবে? নিশ্চয়ই যিনি এটা শিখাচ্ছে এর নামটা এখানে কিন্তু মেনশন করতে হবে। আমরা এখানে দিই নাই, বাট এখানে একটা নাম আসবে কোয়ালিফাইড ট্রেইনার। কোয়ালিফাইড ট্রেইনার মানে তার এই লেভেল 1 কমপ্লিট করা আছে বা মানে টিচিং কর্মকাণ্ড করা আছে। তা আমরা এখানে আমাদের নামটাই, যিনি অ্যাপ্লাই করবেন ওনার নামটাই দিবে, অসুবিধা নেই। নাম্বার অফ ট্রেনি এনরোলড, এইখানে এনরোলড হয়েছে 20 জন মেনশন করেছে, সুতরাং 20 জনের জন্য আমি এটা করতে পারি, 10 জনের জন্য করতে পারি, মিনিমাম 10 জন, 10 জন হতে পারে, 20 জন হতে পারে, যেটা একটা গ্রুপ, সেটা আমরা করব। হ্যাঁ, প্রপোজড স্টার্ট ডেট, এইখানে অবশ্য 5-7 আছে। আমরা আমাদের মতন করে, যেহেতু আমরা পরীক্ষায় যেহেতু নেব যে তারিখে, তার থেকে আমাদেরকে আরো অন্তত এই কোর্সটা ঠিক আছে 10 দিন আগে ডেট দিলেই হলো, বা 7 দিন আগে, যে আমি এই কোর্সটা সম্পন্ন করতে আমার 7 দিন লাগবে বা 3 দিন লাগবে, কিছুটা কনসিডার করে ওই অনুযায়ী ডেটটা দিয়ে দিলাম। এটা মুখ্য বিষয় না, তবে আমাদের পরীক্ষার আগে পুরানো যে ডেট সেটা 5-7 দিন আগের ডেট হতে হবে। অর্থাৎ আমার যদি টার্গেট থেকে থাকে পরীক্ষা, যেটা 5-7 দিন আগে, কেন 1 মাস আগে হলেও কোনো সমস্যা নাই। আমরা এই মাসেই দিয়ে দিলাম, আজকের যে তারিখ আছে সেই তারিখেই স্টার্ট ডেট, সে তারিখেও দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা খেয়াল রাখলেই হবে। তারপরে এখানে রয়েছে সেশন নাম্বার। আসলে এখানে 1 হয়ে গেছে, 1 2 3 হবে। এটা চেঞ্জ করতে হবে, আমরা করে দিব 1 2 3। এটার জন্য 30 মিনিট 3টা সেশন এখানে আমরা হয়তোবা দেখাইছি। সেশন নাম্বার এখানে একটু কারেকশন করে নিতে হবে, 1 2 3 হবে। সেশন নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি 1 2 3। এখানে এলিমেন্টস কভার্ড, এবং আমরা যদি ওই এই ইউনিটে এই নাম্বার ইউনিটে ঢুকতে পারতাম, তাহলে আমরা দেখতাম যে এরকম কতগুলো এলিমেন্টস এর নাম ওখানে লেখা আছে এবং তাতে আলটিমেটলি এরকম দেওয়া আছে। তবে ও কিন্তু সবটা নেয় না, এখানে খেয়াল করে দেখতে হবে যে 1.1 1.2 2.1 3.1 3.2 এই পারফরমেন্স ক্রাইটেরিয়া, অর্থাৎ এই যে ফলো অস প্র্যাকটিস, ইনস্টল দ্য অ্যাপ্লিকেশন, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট টুলস অ্যান্ড কিবোর্ড লেআউট, এই 3টা বিষয় এখান থেকে সে কনসিডার করেছে, এবং 3টা বিষয়ের জন্য ওর রেসপেক্টে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সিএস থেকে, সে সিএস থেকে 1.1 1.2 এবং 2.1 3.1 and 3.2 ইত্যাদি কনসিডার করেছে। এই কম বেশি এখানে করতে পারে, তার যা টার্গেট সেই টার্গেট অনুযায়ী সে করতে পারে। আমরা আরেকটা সিএস, এই সিএস থেকে বের করে নিয়ে এসে আমরা একটা স্টাডি করব পরে, আমাদের এরকম তৈরি করতে হবে। এইখানে কতগুলো ব্যাপার আছে যে আমি কোন মুডকে ব্যবহার করব, এবং এখানে আমরা এই ডেলিভারি যে মুড সেটা আমরা মেনশন করেছি বা স্ট্র্যাটেজি মেনশন করেছি। সেই জায়গাটা যেসব মুডগুলো ব্যবহার করেছে সেখানে দেখাচ্ছে ইন্ট্রোডাকশনের কথা বলেছে, আইস ব্রেকিং এর কথা বলছে, তারপরে প্রেজেন্টেশনের কথা বলছে, ডিসকাস বলছে, ডেমনস্ট্রেশন, তারপরে এবং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইত্যাদি বিষয়গুলো এখানে তারা মেনশন করেছে। তো আমরাও দেখবো এই ডিটেলসটা এরকম কিভাবে আসছে। তো এখানে প্রত্যেকটা অলমোস্ট সেম দিয়েছে, সেম জিনিস লেগেছে, এবং ইকুইপমেন্টস লাগবে সেখানেও প্রায় একই। সিবিএলএম রাখছে, আমাদের হোয়াইট বোর্ড মার্কারের কথা বলছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউটিলিটি সফটওয়্যার, তারপরে পাওয়ার সোর্স, এখানেও দেখা যাচ্ছে যে কম বেশি একই রকমের জিনিস রেখেছে। এখানে হোয়াইট বোর্ড মার্কার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর রেখেছে ইত্যাদি। তো আমরা এটা আমাদের সিবিএলএম এর দেখা যাচ্ছে যে 57 নাম্বার পেজ আছে, সেই 57 নাম্বার পেজের সঙ্গে আমরা যদি মিলায় দেখি যে এই যে কথা, যে কথাগুলো একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন বিষয়গুলো এখানে মেনশন করা থাকবে, এবং তার মধ্যে থেকে ওই সিএস থেকে ধরে ধরে এই জিনিসগুলো নিয়ে আসছে 30 মিনিট 30 মিনিট করে
আমরা নমিনাল আওয়ার বলছি 20 ঘন্টা, কিন্তু এইখানে যেটুকু ডেলিভারি প্ল্যান করেছে সেখানে 90 মিনিটের একটা ডেলিভারি প্ল্যান করেছে। এখানে কিন্তু 20 ঘন্টারটা টোটালে করে নাই। কারণ আমরা এখানে মেনশন করলে এটা চেঞ্জ করে দিতে পারি যে 90 মিনিটস, এবং সেই 90 মিনিটস এখানে দিয়েছি। অথবা এই টোটাল কোর্সটার জন্য ছিল 20 ঘন্টা, কিন্তু আমরা ডিজাইন করেছি এইটুক 90 মিনিটের। আমাদের হয়তো এখানে ডিজাইনে আরো আসতে পারত। এখানে 3টা আসছে, 3টা না এসে টোটালটাও আমি প্লেস করতে পারি, কোনো সমস্যা নাই। তবে 3টা এখানে মিনিমাম 3টা আমরা এখানে প্লেস করার কারণ আছে, 3টা সেশনের মধ্যে আমরা মাঝখানের যে সেশনটা, সেই সেশনটার আমরা সেশন প্ল্যান করব। সেটা আমাদের টার্গেট। এখানে মাঝখানে যেটা লিখেছে সেটা সে লিখেছে ফলো অস প্র্যাকটিস, সিলেক্ট appropriate tools and keyboard layout, type document in English. এই টাইপ ডকুমেন্ট ইন ইংলিশ এইটা হলো মোর টার্গেট, যে আমরা ক্লাস কন্ডাক্ট করব। সেই জন্য এই 3টা সেশনের 3টা মিনিমাম দেখাইছে। আমি আগে পরে লাগবে এই কারণে যে আমি আমার এইটা যদি সেশন প্ল্যানে আনতে চাই, তাহলে এই সেশন প্ল্যানের আগে যে কি সেশন ছিল সেটার কিছু প্রশ্ন আমাদের আগেই এক্সপ্রেস করতে হবে এই ক্লাসে। সেই জন্য আমার আগেরটাও বলতেছে, এবং নেক্সট ক্লাসে কি করাবো সেটাও তাকে বলতে হবে। সেই জন্য পরের সেশনটাও আমার এখানে দেখাতে হয়েছে, 3টা সেশন দেখানো হয়েছে। আর পারফরমেন্স ক্রাইটেরিয়া পুরোপুরি না লিখে খালি পয়েন্ট দিয়েও লিখলে হবে। ওখানে ওই সিএস এর মধ্যে যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট এখানে মেনশন করেছে। আর মেথড বা মুড গুলোনের কথা এখানে ডিটেলস আসছে, ইকুইপমেন্টস এর গুলোর কথা ডিটেলস এখানে এসেছে। আমরা একটু সামনে আগাই, তাহলে দেখব যে ট্রেনিং ডেলিভারি মুডস। আমরা এর আগেরটা কিন্তু এইখানে মানে আগেরটা আবার একটু দেখি, এইখানে ডেলিভারি মুডস এন্ড স্টেজেস লিখছে, সেইখানে কিন্তু লিখছে স্টেজ নিয়ে কথাগুলো বলেছে। আর ডেলিভারি মুডটাকে কিন্তু এখানে মেনশন করলো, ওই জিনিসটা আসে নাই। আসলে যদি ডেলিভারি মুডস বলি তাহলে কিন্তু আমাদের এইটার সঙ্গে মিল রেখে যে ফেস টু ফেস, ব্লেন্ডেড ট্রেনিং, সেফ পেস্ট, এই 3টা হলো ডেলিভারি মুড মোটামুটি ভাবে। ফেস টু ফেস মানে সামনাসামনি যে ক্লাস কন্ডাক্ট করা হয় সেটা। ব্লেন্ডেড লার্নিং হলে আমরা যেমন আমাদের টার্গেট আছে, আমরা কিছুটা অনলাইনে করব আর কিছুটা আমাদের এই লাস্টে 5 দিন ফেস টু ফেস হবে। সুতরাং সেটা ব্লেন্ডেড লার্নিং মোডে পড়ে। আর সেলফ পেস্ট মানে আমি একা একাই স্টাডি করছি, নিজেই পড়ছি, নিজেরাই স্টাডি করে লাস্টে পরীক্ষার সময় খালি পরীক্ষা দিতে যাব। আরপিএল মেথডের ক্ষেত্রে সেলফ টেস্ট এটা হয়ে থাকে। আদার মুডস এর এই মুডের বাইরেও যেসব মুড হতে পারে সেই কথাগুলো বলেছে। সেটা হলো যেমন প্রবলেম বেসড লার্নিং, ওয়ার্ক বেসড লার্নিং, হ্যাঁ, স্টুডেন্ট লেড লার্নিং, ইনস্ট্রাক্টর লেড লার্নিং, হোলি অনলাইন। তো আমরা যেমন এইখানে 59 পেপারে আসতে পারে যে প্রবলেম বেসড লার্নিং। আজকালকার অনেক জায়গায় আমি দেখেছি সিঙ্গাপুরে এইরকম প্রবলেম বেসড লার্নিং করানো হয়ে থাকে। তারা ক্লাসের শুরুতে যায়, ক্লাস শুরুতে সে একটা প্রবলেম কে কথা মেনশন করে, যে ওই প্রবলেমটার কথা বলতেছে, যে ওই প্রবলেমের সলিউশন সে বের করবে। সুতরাং প্রবলেমটা তাকে বুঝায় বলে, আউটপুট কি পেতে চায় মানে সেই অনুযায়ী তাকে ডিটেলস বলে, কি কি ইনফরমেশন আছে সবকিছু তাদেরকে বলে, এবং হোল ডে তারা এই ডিসকাশন করে নিজেদের মধ্যে স্টুডেন্টরা, এবং সেই প্রবলেমটাকে তারা সলিউশন করে, এবং সলিউশন করার মাধ্যমে তারা লার্ন করে। এই ক্ষেত্রে তারা ইন্টারনেটের সাপোর্ট নিতে পারে, লাইব্রেরি সাপোর্ট নিতে পারে, এ ধরনের অনেক ব্যাপার থেকে থাকে। ইনফ্যাক্ট আমরাও যদি নর্মালি ফেস টু ফেস ক্লাস করার ক্ষেত্রেও কিছু প্রবলেম দিয়ে রাখতে পারি, হ্যাঁ, সেই ক্লাসেও আমি সেই প্রবলেম নিয়ে সলভ করতে পারি। যেমন আমরা এর আগে একদিন একটা সেশনে করেছিলাম যে ঠিক আছে, এই সিবিএলএম এর থেকে এই প্রশ্নগুলো বের করতে হবে, যে প্রশ্নগুলোর মধ্যে আমার আন্ডারপিনিং নলেজ থাকবে এবং কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকবে, কিছু আন্ডারপিনিং নলেজের প্রশ্ন থাকবে, এবং সেটা কোন সিবিএলএম এর কত নাম্বার পেজের থেকে করতে হবে। এরকম যে একটা টাস্ক আমরা দিয়েছি, এটাও অন কাইন্ড অফ প্রবলেম বেসড লার্নিং। এক্ষেত্রেও আমার ওইখান থেকে এই প্রশ্ন তৈরি করার শেখার বিষয়টা এসেছে, এটা এক ধরনের প্রবলেম বেসড লার্নিং হতে পারে। ওয়ার্ক বেসড লার্নিং, মূলত ওয়ার্ক বেসড লার্নিংটা বললে বুঝতে হয় যেটা স্বাভাবিকভাবে, সেটা হলো ওয়ার্ক প্লেসে যে কাজটা করে, হ্যাঁ, অন দা জব বা
অফ দ্য জব হতে পারে ওয়ার্ক কাজের সঙ্গে সরাসরি কাজ করার মাধ্যমে সে লার্ন করছে, হ্যাঁ, সেটা আমাদের ওয়ার্ক বেসড লার্নিং। স্টুডেন্ট লেড লার্নিং, এখানে স্টুডেন্ট লেড লার্নিং, স্টুডেন্টকে গুরুত্ব দেওয়া আছে, স্টুডেন্ট তার যে বিষয়গুলো নিয়ে শিখতে চায়, হ্যাঁ, সেই শেখার বিষয়টাকে গুরুত্ব দিয়ে এখানে লার্নিংটা ঘটানো হয়ে থাকে। হ্যাঁ, নতুন নতুন বিষয় সে শিখতে চায়, সেই টপিকের রেসপেক্টে সেইটা অনুযায়ী সে কাজ করে থাকে। টিচারও সেখানে সহযোগিতা করে থাকে। ইনস্ট্রাক্টর লেড লার্নিং, অনেক ক্ষেত্রে দেখা যায় ইনস্ট্রাক্টররা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাইরের থেকে এসে জব কন্ট্রাক্ট করে নিয়ে আসে, সেই কন্ট্রাক্ট কাজগুলো আমাদের রিলেটেড টপিকের সঙ্গে স্টুডেন্টকে দিয়েও কাজগুলো করানো হয়ে থাকে, তাতে তাতে রিয়েল কাজগুলো সে শিখতে পারে। হোললি অনলাইন, অনলাইন পুরোপুরি অনলাইনেও শিক্ষাগুলো হয়ে থাকে। যেমন আমরা কথার কথা যে এই কাজটা যদি আমাদের ওই ফেস টু ফেস বাকি অংশ না থেকে কাজ হতো, তাহলে কিন্তু আমাদের একটা হোললি অনলাইন বেসড হতো। আমি লেকচারটা ডেলিভারি করতেছি অনলাইনে, সেখানে এভিডেন্স তৈরি করা থেকে আরম্ভ করে এক্সামিনেশন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের বলেছি যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সেটাও আমরা কিন্তু অনলাইনেই নিচ্ছি। ফাইনাল যে অ্যাসেসমেন্টটা, সেটাও চাইলে আমরা অনলাইনে নিতে পারি। এটা ফুললি অনলাইন বেসড লার্নিং এর একটা মোড। আমরা এর বাইরে যেমন বললাম যে অন দ্য জব ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং এর যে কথাটা বলা আছে এটা সংক্ষেপে লেখে OJT। OJT মোস্ট ইফেক্টফুল একটা ট্রেনিং। এটা সাধারণত এমপ্লয়িজ যারা চাকরির ক্ষেত্রে চাকরিতে ঢোকে, চাকরি ঢোকার পরে সরাসরি তাকে, হ্যাঁ, বিভিন্ন মেশিনারি ইকুইপমেন্ট টুলস এগুলোর, হ্যাঁ, দিয়ে কাজ মানে পরিচিতি তো আগের থেকে থিওরিটিক্যালি আছেই, সে তাকে সরাসরি কাজে নিয়ে যায় এবং সে কাজ করতে করতে আরো পারফেক্ট হয়। যদিও ইনিশিয়ালি হয়তো তাকে সাপোর্ট, ভুল যাতে না করে সেজন্য সাপোর্ট দেওয়া হয়। তো এটার পরিচিতি নিয়ে তাকে ওই জবের মাধ্যমে সে নিজেকে ডেভেলপ করতে শেখে। এইটা হলো অন দা জব ট্রেনিং, ডাইরেক্ট কাজের মধ্যে ঢুকায় দিয়ে তাকে ট্রেইনড আপ করানো হচ্ছে। আরেকটা বলছে অফ দা জব ট্রেনিং, এটাও এমপ্লয়িরা করে থাকে, তবে তাদের নিয়োগ দেওয়ার পরে তাদের সরাসরি আগে ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে নিয়ে যায় না বা মেশিনারিজ এর মধ্যে নিয়ে যায় না, তারা ওই রিলেটেড মেশিনারিজ দ্বারা আলাদাভাবে তাদেরকে আগে ট্রেইনড আপ করানো হয় সেপারেট প্লেসে। স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে ওই আইটেমগুলো হয়তো তাদের ইউজ করা হয়ে থাকে। থিওরিটিক্যাল নলেজ, কমপ্লিট থিওরিটিক্যাল নলেজের উপরেই তার এই ট্রেনিং মানে তাকে ডেভেলপ করানো হয়। যেসব মেশিন নিয়ে সে কাজ করবে সেইগুলো নিয়ে তার পরিচ্ছন্ন ধারণা দেয়, তারপরে তাকে জবে নিয়ে যায়। সুতরাং অন দ্য জব এবং অফ দ্য জব, অনেক সময় অন দ্য জব এরকম জানতে চায় ভাই বা মানে প্রশ্ন এসে যায়। এরপরে আসছে লার্নার সেন্টার্ড ইনস্ট্রাকশন মেথড। লার্নার সেন্টার্ড আসলে ইনস্ট্রাকশন মেথড এখনকার সময় এটা তো লার্নার সেন্টার্ডই কনসিডার করা হয়ে থাকে। তারপরে লার্নার সেন্টার ইনস্ট্রাকশন মেথডের বিষয়টার ক্ষেত্রে যেসব বিষয়গুলো আমরা কনসিডারেশনে এনেছি অলরেডি, কিন্তু আমরা আমাদের ওই যে ডেলিভারি প্ল্যান দেখালাম, সেই ডেলিভারি প্ল্যানের মধ্যেও কিন্তু ওখানে মেনশন করেছি। সেই মেথডগুলো কি কি আমাদের বলছে, প্রেজেন্টেশন, যেমন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেখাই, ডেমনস্ট্রেশন করে দেখানো হয়, আমার কাজটা করে দেখানো হচ্ছে। তারপরে প্র্যাকটিক্যাল সেশন, ডিসকাশন, ব্রেইন স্টর্মিং, হ্যাঁ, কোনো কাজ করতে দিলাম যে যেমন এর আগে একটা আমরা যে কাজটা করতে দিয়েছি, হ্যাঁ, যে এই কাজটা করো, প্রশ্ন তৈরি করার বিষয়ে, সেখানে ব্রেইন স্টর্মিং হয়েছে। স্মল গ্রুপ, ছোট ছোট গ্রুপে বললাম যে এই সিভিলাইনটা এই চারজনকে কনসিডারেশনে নিয়ে বললাম যে তোমরা এখান থেকে প্রশ্নগুলো তৈরি করো। এখানে ছোট ছোট গ্রুপেও কাজগুলো করানো যায়। তারপরে প্যানেল এক্সপার্ট নিয়ে কাজ করা যায়, কোশ্চেন এবং অ্যান্সার, হ্যাঁ, মানে প্রশ্ন এবং উত্তর করার মাধ্যমে হয়ে থাকে, রোল প্লে করার মাধ্যমে হয়ে থাকে, ওয়ার্ক প্লেস প্রজেক্টের মাধ্যমে হয়ে থাকে। তারপরে ডিবেট, বিভিন্ন ধরনের ডিবেটিং এর মানে অ্যারেঞ্জ করেও কিন্তু এগুলো হয়ে থাকে।
হ্যাঁ, আমরা যেমন বলেছি একটা প্রশ্ন গ্রুপে একটা করবে, অন্যরা এটা নিয়ে ডিসকাস করবে, এটাও ডিবেটের একটা অংশ হতে পারে। হ্যাঁ, কম্পিটিশনের মাধ্যমে আমাদের এই মেথড গুলো অ্যাপ্লাই হয়ে থাকে লার্নার সেন্টারের ক্ষেত্রে। এটা পেজ নাম্বার 60 তে আমাদের এই কথাগুলো বলা আছে, পয়েন্টগুলো আমরা মেনশন করেছি। ট্রেনিং মেথড কি কি হতে পারে? লেকচার মেথড হতে পারে, ডেমনস্ট্রেশন হতে পারে, ডিসকাশন হতে পারে, অনলাইন লার্নিং হতে পারে, স্মল গ্রুপ টিচিং হতে পারে, কেস স্টাডি হতে পারে, রোল প্লে হতে পারে। এগুলো মেথডের কতগুলো নাম। সিকোয়েন্সের কথা যদি বলি, কোনটা কিভাবে আসবে, কোনটার পর কোনটা, ফ্রম নোন টু আননোন। আমি প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করলাম যেটা মোটামুটি ভাবে সবাই জানে, এরকম একটা বিষয় নিয়ে প্রথমে হয়তো ডিসকাস করা শুরু করলাম, এবং সেই নন জিনিসটা থেকে পরে একটা আননোন জিনিসে সুইচ করে দিলাম। আচ্ছা, এটা তো এইভাবে হয়, কিন্তু যদি বিষয়টা এরকম না হয়, এরকম হতো, তাহলে কি হবে? এইভাবে একটা নন জিনিস প্রতি অ্যাট্রাকশন গ্রো করে সব স্টুডেন্টকে। সুতরাং সেই নন জিনিসটার থেকে যদি আমি একটা আননোন জায়গায় নিয়ে যাই, তখন তার কাজ করার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে সুবিধা হতে পারে। আমি ডেলিভারি প্ল্যানের ক্ষেত্রে যদি বললাম যে এই যে আমি মেনশন করে দিলাম যে এইটা হলো আমার সিএস এর ক্ষেত্রে এইখান থেকে আমি এলিমেন্টসটা সংগ্রহ করেছি, এইখান থেকে আমি পারফরমেন্স ক্রাইটেরিয়া সংগ্রহ করেছি, এইখান থেকে এই মুড গুলো সংগ্রহ করেছি, এইখান থেকে আমি ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস গুলো সংগ্রহ করেছি, এগুলো সব দেখা জানা জিনিস। এখন আমি বললাম যে তোমার টপিকের উপরে তুমি এই জিনিসটাকে সাজাও, এটা অনেকটা আননোন হয়ে গেল। দ্যাট সেন্সে দেখো এইভাবে কাজগুলো হতে পারে। ফ্রম জেনারেল টু স্পেসিফিক, হ্যাঁ, একটা জেনারেলি এইভাবে বলে, কিন্তু স্পেসিফিক ওই কাজটার জন্য কি হবে তখন সেইভাবে এক্সপ্লেন করার বিষয়, এটা একটা সিকোয়েন্স হতে পারে। ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, এইরকম প্রত্যেকটা সিকোয়েন্সে এইভাবেই ভাবতে হতে পারে। স্মল টাস্ক টু লার্জ টাস্ক, ছোট একটা কাজকে পরে একটা লার্জ টাস্কে গেলাম। ফ্রম ইন্ডিভিজুয়াল টু গ্রুপ, হ্যাঁ, এইভাবে কাজ। ফ্রম ওল্ডার টু নিউয়ার, এইগুলো হতে পারে সিকোয়েন্স অনেকগুলো তাহলে বুঝলাম। নোন টু আননোন, জেনারিক টু স্পেসিফিক, জেনারেল টু স্পেসিফিক, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, স্মল টাস্ক টু লার্জ টাস্ক, ইন্ডিভিজুয়াল টু গ্রুপ, ওল্ডার টু নিউয়ার ইত্যাদি সিকোয়েন্স অ্যাপ্লাই করা যেতে পারে। লিঙ্কস ইন লার্নিং সেশন, এই লার্নিং সেশনে আমরা বলেছি যে আমরা যখন একটা ক্লাস কন্ডাক্ট করতে যাব, তখন কিন্তু আমরা বলেছি যে তার প্রিভিয়াস ক্লাসের বিষয়টাকে আমার লিঙ্কিং করা একান্তই প্রয়োজন। আজকে যে ক্লাস নিয়ে আমি কথা বলেছি, ক্লাসের শুরুতে কিন্তু আমি গত ক্লাসে টাস্ক অ্যানালাইসিস নিয়ে কি হয়েছে সেটা নিয়ে আমি কথা বলেছি, কারণ ওইটার থেকে এটা সিনক্রোনাইজড হয়ে আসছে। এই জন্য আমার অনেক ক্ষেত্রে লিঙ্ক করার প্রয়োজন হয়, পুরানো জিনিসটাকে ধরায় দেয়া, মেমোরাইজ করায় দেয়া, ওই লাইনে নিয়ে আসা, তারপরে আজকে নতুন টপিক নিয়ে কথা বলা। প্রোভাইডিং লিঙ্কস বিটুইন লার্নিং সেশন meets two of the key learning principles identified earlier, that learners remember best the first and last points of the learning session, and that learners need to tie new information into existing knowledge. এই যে কথাটা একটু আগে বললাম যে পুরানো সেশনকে যদি আমি ধরায় দিতে পারি, তাহলে এক্সিস্টিং নলেজের ক্ষেত্রে তার একটা আইডিয়া আসবে, দেন সে সেইভাবে যেতে পারবে। এই কথাগুলো নিয়ে লিঙ্ক করার ক্ষেত্রে হ্যাঁ দরকার, এবং সেই কথাটাই বলেছে। এবং এখানে যে নর্মালি দ্য সেশন দ্যাট ইউ আর ডেলিভারিং will overlap or the last have some relevance to the previous and next session. Where this is the case, you should in your introduction summarize the key point for the previous lesson and tie them into the information to the covered into the current session. ওই একই কথাটাই আবার অন্যভাবে বলেছে যাতে এটা ওভারল্যাপিং না হয়ে থাকে, যার জন্য পূর্বের কথাটাকে স্মরণ করে দিয়ে তারপর অল্প একটু বলে তারপর আমরা সামনে যাচ্ছি, এবং নেক্সট সেশনে কি হবে সেটাও আমরা এক্সপ্লেন করব। If you are introducing completely new materials, you should try to relate the information to something that the learners will already know, either through life experience or by use of an appropriate comparison. এবং একই সঙ্গে বলছে যে একেবারেই যদি আমি নতুন একটা সেশন যেটা শুরু করছি যার সঙ্গে আগের সেশনের সঙ্গে লিঙ্ক নাই, তারপরেও আমাদেরকে এমন ভাবে
নতুন সেশনটা শুরু করা উচিত, যাতে করে কিছু নন জিনিস নিয়ে আগে আলোচনা করা হয়, তারপরে জানি আমরা নতুন এই সেশনে ঢুকতে পারি। এই বিষয়টা লিঙ্কিং এর ক্ষেত্রে প্রযোজ্য। সেশন স্ট্রাকচার প্ল্যান, অবশ্যই সেশনটা স্ট্রাকচারড হতে চিন্তা করতে হয় যে কোনটার পর কোনটা যাবে, সেইভাবে স্ট্রাকচারড হতে ভাবা উচিত। এস্টাবলিশ দ্য সেশন আউটকাম, একই কথাই বলেছে, আউটকামটা আগে এক্সপ্রেস করতে হবে। ডিসাইড হাউ ইউ উইল এভুলেট দ্য ইফেক্টিভনেস অফ ইউর সেশন, আমার সেশনটা কিভাবে ইফেক্টিভনেস হবে সেই জায়গাটাকে খেয়াল করতে হবে। স্ট্রাকচারে সেই বিষয়ে থাকবে, সেই জায়গাটা আমরা জানি করি। মেথডস অফ ডেলিভারি, কোন মেথডে আমি এই লেকচারগুলো দিব সেটাকে আমাকে চিন্তা করা প্রয়োজন আছে। ডিটারমাইন দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস, এবং সেইভাবে সিকোয়েন্স গুলোকে ইভেন্টের সিকোয়েন্স গুলো সাজাতে হবে স্ট্রাকচারের মধ্যে। সিলেক্ট দ্য রিসোর্স টু বি ইউজড, এবং কোন কোন রিসোর্স গুলো আমি ইউজ করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে এই স্ট্রাকচারের মধ্যে, সেটা বর্ণনা আছে, আমরা দেখেছি। রাইট দ্য সেশন প্ল্যান, তারপরে আমাকে সেশন প্ল্যান লিখতে হবে। What is training session plan? Training session plan বলতে কি বোঝায়? It is called also learning plan. এটা একটা লার্নিং প্ল্যানও বটে। Is an organized description of activities of resources you will use to guide a group towards a specific learning objective. একটা লার্নিং অবজেক্টিভকে সামনে রেখে আমরাকে অর্গানাইজড হতে আগানোটাই হচ্ছে আমাদের সেশন প্ল্যানের কাজ। সেশন প্ল্যান ইজ রিটেন গাইড used by the trainer to help ensure training is conducted in a local and sequential manner. যদি এটাকে একটা রিটেন ডকুমেন্ট হিসেবে আমরা উপস্থাপন করি, যেটা এনশিওর করে ট্রেনার কি কি কাজ শেখাবে লজিক্যালি এবং সিকোয়েন্সিয়ালি। কি কি স্টেপ ফলো করতে হবে বলছে সেশন প্ল্যানের ক্ষেত্রে? ডিফাইন দ্য পারপাস অফ ট্রেনিং এন্ড টার্গেট ট্রেনিং। তারপরে বলছে ডিটারমাইন দ্য পার্টিসিপেন্টস নিডস, একই আবার সেই কথাইগুলো আসছে। ডিফাইন ট্রেনিং গোলস এন্ড অবজেক্টিভ, আউটলাইন দ্য ট্রেনিং কন্টেন্ট, ডেভেলপ ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস, প্রিপেয়ার রিটেন সেশন প্ল্যান, প্রিপেয়ার কোর্স পার্টিসিপেন্টস এভুলেশন ফর্ম, এবং ডিটারমাইন ফলো আপ অ্যাক্টিভিটিস আর দ্য ইভেন্ট। এই স্টেপগুলো খেয়াল রাখা উচিত আমি যখন এই সেশন প্ল্যান তৈরি করব, তার আগের থেকে শেষ পর্যন্ত। আগের থেকে বলছে কি পারপাজে করব, পার্টিসিপেন্টস এর যে নিডস কি সেইটা খেয়াল রাখা, সেইখানে আমাদের গোল কোন জায়গায় কত দূর আমরা নিব, তারপরে ওই সেশনে, এবং আউটলাইন দ্য ট্রেনিং কন্টেন্ট, ট্রেনিং এর সেগুলো আমরা বলেছি ইত্যাদি বিষয়গুলো, জাস্ট ওই আগের কথাগুলো না স্টেপ বাই স্টেপ লিখেছি। Session plan should take into account a number of factors. Key factors আসতে পারে? The information that the trainers want to present to the participants, the learning outcome আসতে হবে, practice activities and tasks, training environment, delivery approach and technique, assessment method as prescribed. সুতরাং এগুলো সবই কিন্তু ওই অ্যাসেসমেন্ট তৈরি করার ক্ষেত্রে লাগবে। এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে খেয়াল রাখতে হবে যে আমরা লার্নিং আউটকাম, সেশন লার্নিং আউটকামের ক্ষেত্রে তিনটা বিষয় এখানে কিন্তু আসতেই হবে। একটাকে বলেছে পারফরমেন্স টাস্ক, সংক্ষেপে এটাকে বলে পিএসসি। লার্নিং আউটকামের মধ্যে এই কথাটা অনেক সময় জিজ্ঞাসা করে যে কি ফরম্যাট, স্পেসিফিক যে ফরম্যাটটা কি লার্নিং আউটকাম ক্ষেত্রে, সেশন আউটকামের ক্ষেত্রে যে স্পেসিফিক ফরম্যাট সেটা কি, তখন বলতে হবে পিএসসি। পি ফর পারফরমেন্স, এস ফর স্ট্যান্ডার্ড, সি ফর কন্ডিশন। ওখানে লেখা থাকবে যে ট্রেনার কি পারফর্ম করবে ওই কাজটা। যেমন আমি টাইপ করব ডকুমেন্ট, টাইপ বাংলা এবং ইংলিশে, তাহলে এখানে পারফরমেন্স হচ্ছে যে আমি বাংলা এবং ইংলিশে টাইপ করব, এটা হলো তার পারফরমেন্স। স্ট্যান্ডার্ড কি? স্ট্যান্ডার্ড অনুযায়ী, অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, তাহলে স্ট্যান্ডার্ড বললাম অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কন্ডিশন কি? যে আমি 10 মিনিটে এই টাইপটা সম্পন্ন করব, দেন ইট ইজ কন্ডিশন। তাহলে লার্নিং আউটকামের মধ্যে পিএসসি থাকবে, পারফরমেন্স, স্ট্যান্ডার্ড এন্ড কন্ডিশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখে রাখলাম, এটা পরীক্ষা অনেক সময় আসে এবং অবশ্যই অনেক সময় ভাই জিজ্ঞাসা করে, ওরালে জিজ্ঞাসা করবে 66। অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং আউটকাম মিট 3 ক্রাইটেরিয়া, অবশ্যই 3টা ক্রাইটেরিয়া মিট আপ করবে। একটা অবশ্যই মেজারেবল, হ্যাঁ, অবজারভেবল, এবং দে মাস্ট বি রিটেন উইথ ভার্বস দ্যাট আর ক্লিয়ার অ্যান্ড ক্যানট বি সাবজেক্ট টু অ্যাম্বিগুইটি অর মিসইন্টারপ্রিটেশন। 3টা ব্যাপার, একটা অবশ্যই অবজারভেবল হতে হবে, হ্যাঁ, লার্নিং আউটকামটা, লার্নিং আউটটা অবশ্যই মেজারেবল হতে হবে, আমরা মেজার করতে পারি কোন কোন স্ট্যান্ডার্ডের কোন কোন জায়গায় কিভাবে হয়েছে সেটা, এবং এটাকে ভার্ব ইউজ করে লেখা হয়ে থাকে, এই লার্নিং আউটকামটা, এটাও ইম্পর্টেন্ট, দুটাই ইম্পর্টেন্ট বিষয়। রিভিউ, প্রত্যেকটা কাজে একটা রিভিউ আছে। আইডিয়ালি অনলি টেক অ্যাবাউট 10 মিনিটস, সাধারণত এই রিভিউটা 10 মিনিটসের হওয়া উচিত, এবং রিক্যাপ করতে হবে আমরা এই পর্যন্ত কি কি স্টাডি করেছি, যে আজকে যেটা এখন রিক্যাপ করতে চাই যে কি কি আমরা করেছি। আমরা ডেলিভারি প্ল্যান তৈরি করার ক্ষেত্রে জাস্ট ডেলিভারি প্ল্যানটা নিয়ে আলোচনা করেছি, সেখানে তার নামটা কি হবে, তার ডিটেলস বিষয়টা কত কত সময় এটা লাগবে, সেখানে আমাদের এলিমেন্টস কি হবে, এলিমেন্টস এর রেসপেক্টে আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া কি হবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া রেসপেক্টে আমাদের মুড গুলো কি, মেথড গুলো কি, সেটা বলেছি। আমরা কি কি রিসোর্স ব্যবহার করব, সেই সব কথাগুলো কিন্তু আজকে আমরা মেইনলি বলেছি। কি পারপাজে ব্যবহার করব, কেন ব্যবহার করব, লার্নিং আউটকামটা ফাইনালি আমরা কি রেখেছি, এই যে লার্নিং আউটকামটা আমাদের পিএসসি থাকতে হবে, লার্নিং আউটকামের মধ্যে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা বলেছি মেজারেবল, অবজারভেবল হতে হবে এবং রিটার্ন ভার্ব হতে হবে। সো এই ছিল আমাদের মোটামুটি ভাবে রিভিউরও বিষয়, এবং এটাই আমাদের আজকের ক্লাসের পুরোপুরি অংশ। এইটুকু আমাদের শেষ, আমরা আজকের মতন এখানে শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করব, আমরা সময় খুবই কম, শেষ পর্যায়ে আমরা ওই ডেলিভারি প্ল্যানটা যে ইউনিটটা আছে এটা আমাদের একটু দেখতে হবে সবাইকে। একটা আমরা যে দিয়েছি না এভিডেন্স, সেই এভিডেন্স একটু চেষ্টা করে দেখতে হবে যে আমরা ওই অনুযায়ী পারি কিনা। যে কথাগুলো আজকে এখন যেটুকু আলোচনা করা হলো সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা ব্যাপার নিয়ে কথা বলেছি, আমরা ডেলিভারি প্ল্যানটাই তৈরি করেছি। সেশন প্ল্যানটা তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, এটাও গুরুত্বপূর্ণ। ওই ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যানটা কিন্তু ভালো করে বুঝতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে। এখানে অনেক মেথডোলজির কথা বলা হয়েছে, এখানে আমাদের আলোচনা করা হয়েছে পিএসসি নিয়ে, অর্থাৎ লার্নিং আউটকামের পিএসসি একটা ব্যাপার রয়েছে। আমরা ক্রাইটেরিয়া, স্পেসিফিক ক্রাইটেরিয়া কি, সেখানে মেজারেবল, অবজারভেবল এবং ভার্ব ইনক্লুড হবে, এই কথাগুলো খালি আমরা বলেছি।